আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একটি দেশের বিমানবন্দর তার জন্য কৌশলগত একটি লাইন অফ ডিফেন্সের মতো। সেনাবাহিনী ঠিক যেইভাবে তার দেশের জন্য রক্ষা কবচ, একটি দেশের বিমানবন্দরও কিন্তু তার জন্য একটা রক্ষা কবচ। স্ট্র্যাটেজিক মোবিলিটি, এয়ারলিফট অপারেশন, রিফিউলিং ক্যাপাবিলিটি, ইন্টেলিজেন্স গ্যাদারিং, ট্রেনিং ফ্যাসিলিটি এবং জয়েন্ট অপারেশন, এই ধরনের মিলিটারি গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি দেশের বিমানবন্দর কিন্তু সেকেন্ড অপশন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময় একটা বিশ্বায়নের যুগ, আর এর জন্যই পৃথিবীর সকল দেশের সঙ্গে পৃথিবীর সকল দেশের কানেকশন থাকে। তবে এর বাইরেও কিছু কিছু দেশ থাকে একটি দেশের কৌশলগত নিরাপত্তার জন্য একেবারে নিয়ামক। আর সেই দেশের লিডাররা যখন ওই দেশ সফর করেন, তখন বিমানবন্দরে কিন্তু হয়ে ওঠে অন্যতম সিকিউরিটির গুরুত্বপূর্ণ জায়গা। কারণ এই সফরগুলো অনেক সময় প্রকাশ্যে হয়, অনেক সময় গোপনে হয়। সুতরাং বিমানবন্দর কন্ট্রোল থাকা একটি দেশের জন্য তার দেশের উপর কন্ট্রোল থাকার মতো। এত কিছুর পরও একটি আধুনিক বিমানবন্দর পরিচালনা করা এত সহজ বিষয় নয়। প্রযুক্তিগত সক্ষমতা লাগে, প্রশিক্ষিত জনবল লাগে এবং অপারেশন পরিচালনার যে কৌশল আছে সেটাও লাগে। যার জন্য পৃথিবীর ধনী ধনী দেশগুলোও কিন্তু তাদের বিমানবন্দরগুলোকে তৃতীয় দেশের কোনো কোম্পানির কাছে ইজারা দিয়েছে পরিচালনার জন্য। এই লিস্টে একেবারে অস্ট্রেলিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রও রয়েছে। 2006 সালের দিকে দুবাই পোর্ট ওয়ার্ল্ড নামে সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানিকে যুক্তরাষ্ট্র তার মেজর কিছু বিমানবন্দরের পরিচালনার নিয়ন্ত্রণ দিয়েছিল। তবে পরবর্তী সময়ে সিকিউরিটি নানার ইস্যু থাকার কারণে সেটা বাতিল করা হয়। স্প্যানিশ একটি কোম্পানি রয়েছে BAA, এই কোম্পানিটিকে ইউনাইটেড কিংডমের যে হিব্রু বিমানবন্দর রয়েছে তার কিন্তু ওনারশিপ দিয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময় দেখা গেছে যে সুনির্দিষ্ট কিছু এজেন্ডা এই কোম্পানি বাস্তবায়ন করছে, যার জন্য কিন্তু তাদের সঙ্গেও চুক্তি বাতিল করা হয়। যেমন অস্ট্রেলিয়ার মতো দেশ কন্টাস নামক বিখ্যাত কোম্পানিকে তার বিমানবন্দরের দায়িত্ব দিয়েছিল, তবে সেখানেও কিছু সিকিউরিটির প্রবলেম থাকার কারণে তারা বাতিল করে। গ্রিসের মতো দেশ ফারপোর্ট নামক একটি কোম্পানিকেও কাজ দিয়েছিল, তবে গ্রিস এক সময় দেখে সেই কোম্পানিটি তুরস্কের গোয়েন্দা সংস্থাকে তাদের দেশে ইন করতে সহযোগিতা করছে। এছাড়াও বিমানবন্দরে যে ফ্যাসিলিটি রয়েছে, যে রিফিউলিং ফ্যাসিলিটি, সেটাও কিন্তু অন্য দেশের বিমানগুলো রাষ্ট্রীয়ভাবে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়নি তার বাইরে কিন্তু রিফিউলিং এর সিদ্ধান্ত নিচ্ছে বা সুবিধা গ্রহণ করছে। সার্বিক দিক বিবেচনা করে বিদেশি কোম্পানির কাজগুলো বাতিল করা হয়। দেখুন, সকল কাজ সব সময় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে দেওয়া যায় না। কারণ রাষ্ট্রীয় জিনিসগুলো, রাষ্ট্রের নিরাপত্তার জিনিসগুলো আস্থা লাগে এবং পরীক্ষিত বন্ধুর জায়গা লাগে, যাদের কিন্তু এই দায়িত্বগুলো দেওয়া যায়। এখানে উন্মুক্ত দরপত্রে অংশগ্রহণ করলো কেউ, দাম কম দিল আর রাষ্ট্রের নিরাপত্তা আপনি তার হাতে তুলে দিলেন, বিষয়টা এইভাবে কিন্তু হয় না। এই জায়গায় সিদ্ধান্তটা নিতে হবে দীর্ঘ সম্পর্কের যে পর্যায়টা রয়েছে সেটা বিচার বিশ্লেষণ করে। এবং জরুরি পরিস্থিতিতে আমাদের এই বিমানবন্দরটা আমরা মিলিটারি ফ্যাসিলিটি হিসেবে যে ব্যবহার করতে পারবো সেটার নিশ্চয়তাও কিন্তু থাকতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের মোটামুটি প্রায় 95 থেকে 98% মানুষ এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু একমত হবে যে জাপান বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু এবং জাপান বাংলাদেশের ক্ষতি করবে না। বিষয়টিকে কেন্দ্র করে জাপানের হাতে বাংলাদেশের এই বিমানবন্দরের পরিচালনার দায়িত্ব যদি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের সিকিউরিটি ইস্যুকে কেন্দ্র করে বড় কোনো ঝুঁকি থাকবে না। এর সঙ্গে কিন্তু বাংলাদেশের মানুষ একমত। যদিও বর্তমান অন্তর্বর্তী সরকার, পূর্বের সরকার যে সিদ্ধান্ত নিয়ে গিয়েছিল যে বাংলাদেশের তৃতীয় টার্মিনাল যেটা জাপান তৈরি করেছে সেটার দায়িত্ব দেওয়া হবে জাপানকে, সেই সিদ্ধান্ত কিন্তু বাতিল করেছিল। তারা বলেছিল যে দরপত্রের মাধ্যমে এমনটা করা হবে। তবে অবশেষে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে জাপানকেই কাজ দেওয়া হবে, এই সিদ্ধান্ত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে আগামী 15 বছরের জন্য জাপানের অন্তত 6টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে এবং এই 6টি প্রতিষ্ঠান সিকিউরিটি মানি হিসাবে বাংলাদেশকে অগ্রিম 2000 কোটি টাকা প্রদান করবে এই দায়িত্বভার গ্রহণের জন্য। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কাস্টম, ইমিগ্রেশন এবং সিকিউরিটি সংক্রান্ত বিষয় ছাড়া টার্মিনালের প্রয়োজনীয় জনবল, লাউঞ্জ, দোকান, অফিস, পার্কিং সকল কিছু ভাড়া দেওয়া সহ যাবতীয় যে দেখভাল রয়েছে সেটার দায়িত্ব থাকবে সেই 6 প্রতিষ্ঠানের হাতে। বিমানবন্দর পরিচালনা করে যে লভ্যাংশ পাওয়া যাবে সেই লভ্যাংশ অর্ধেক ভাগ করা হবে বাংলাদেশ এবং জাপানের সেই 6 প্রতিষ্ঠানের মধ্যে। এবং বাংলাদেশের অংশে যে অর্থটা আসবে সেই অর্থটা প্রায় 14,000 কোটি টাকা জাপান থেকে ঋণ নিয়ে যে তৃতীয় টার্মিনাল তৈরি করা হয়েছে তার ঋণের কিস্তি পরিশোধ করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বেবি চক সূত্র থেকে নিশ্চিত হয়ে গেছে বিমানবন্দরের 3rd টার্মিনালের কার্যক্রম চুক্তি সম্পন্ন হলে
জাপানি প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লোকবল নিয়োগ শুরু করবে। নিরাপত্তার দায়িত্বে আপাতত ৩,৪৯২ জন লোক নিয়োগ দেওয়া হবে। এছাড়াও সব মিলিয়ে এই তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য প্রায় ৬,০০০-এর বেশি লোকবল লাগবে। দেখুন, জাপানের ৬টি কোম্পানি নিশ্চিত করছে যে এই ৬,০০০ লোকবলকে প্রশিক্ষণ এবং পদায়ন এই সকল কিছু শেষ করতে অন্তত পক্ষে ৩ বছর সময় লাগবে। দেখুন, স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিমানবন্দরটির ঝলক দেখছেন, প্রথমে এক মুহূর্তের জন্য আপনার এমনটাই মনে হতে পারে এটা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর কিংবা হিব্রু বিমানবন্দর কিংবা ইউরোপের কোনো বিমানবন্দর। তবে বাস্তবতা ভিন্ন। এটি বাংলাদেশের তৃতীয় টার্মিনাল, যেটা কিন্তু সুসজ্জিতভাবে আধুনিক পরিকাঠামোতে ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে সারা পৃথিবীর মানুষকে এবং সারা পৃথিবীর বিনিয়োগকারীদের। দেখুন, একটি দেশের ভেতর যখন বিদেশি কেউ প্রবেশ করে, সাথে সাথে সেই বিমানবন্দরই কিন্তু ওই দেশটির সম্পর্কে তাকে প্রাথমিক একটি ধারণা দেয়। যেই জায়গায় আমাদের তৃতীয় টার্মিনালে যখন বিদেশি কেউ প্রবেশ করবে, বাংলাদেশ সম্পর্কে তার ধারণা পাল্টে যাওয়াটা বাধ্য। দেখুন, ইতিহাস তৈরি হওয়ার নতুন সন্ধিক্ষণে আমরা হিসাব বলছে যে এই তৃতীয় টার্মিনাল চালু হওয়ার কারণে বছরে প্রায় ২,২০,০০,০০০ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করবে এবং এই পুরো জিনিসটা বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ইম্প্যাক্টও ফেলবে। দেখুন, সম্পূর্ণ জাপানের প্রযুক্তিতে তৈরিকৃত প্রায় ৫,৪২,০০০ বর্গ মিটার আয়তনের এই টার্মিনালটি পুরোপুরি চালু হলে হিসাব বলছে যে একসাথে অন্তত ৩৭টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। কার্গো হ্যান্ডেলিং সক্ষমতাও বাড়বে দ্রুত গতিতে, যেটা সরাসরি বাংলাদেশের যে জরুরি পণ্য আমদানি রপ্তানি সেখানেও কিন্তু বড় পরিবর্তন আনতে চলছে। দেখুন, এটা ঠিক, আমরা ইতিহাসের অংশ। আজকে আমরা যা করছি সেগুলোই ইতিহাস। একটা সময় গিয়ে আমাদের বর্তমান কার্যক্রম মূল্যায়ন করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এখন তারা কিভাবে মূল্যায়ন করবে সেটা এখন এখানে বসে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু নিয়ম কানুন ফলো করে আমরা যদি সঠিকভাবে দেশের স্বার্থে সিদ্ধান্তগুলো নেই, তাহলে ইতিহাস অবশ্যই আমাদের ভালো দিক থেকেই কিন্তু মূল্যায়ন করবে। আর এটি হলো বাস্তবতা। দেখুন, আমাদের এই বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পৃথিবীর কয়েকটি দেশ কিন্তু আবেদন করেছিল, আগ্রহীও ছিল। তবে তাদের যদি কাজ দেওয়া হতো, দরপত্রের মাধ্যমেই যদি দেওয়া হতো এবং আরও অর্থনৈতিকভাবে বাংলাদেশ যদি লাভবান হতো, নিরাপত্তার দিকে ঝুঁকেছিল। সুতরাং এই ক্ষেত্রে বলতেই হবে যে জাপানকে এই কাজ দেওয়া একটা প্রশংসার দাবিদারের মতো এবং ভালো কাজ, এবং এই জিনিসটা কিন্তু বাংলাদেশের মানুষ সমর্থন করে। জাপানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি বাংলাদেশের জন্য অগ্রগামী হবে। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তোমরা আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।